আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, পরিস্থিতি যে দাঁড়িয়েছে তাতে রাজনীতির সকল হিসাবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। ভোট বলতে আমরা যেভাবে সংখ্যাগরিষ্ঠের রাজনৈতিক শক্তি এবং আপাত জনপ্রিয়তাকে ভোটে জেতার নিয়ামক হিসেবে মনে করতাম, জাকসু নির্বাচনের পর যে ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তার মোদ্দাকথা হলো গুন্ডামি করে কখনোই ভোট করা যাবে না, চাঁদাবাজি করে, তারপর পেশি শক্তি ব্যবহার করে 10টা হুন্ডা 10টা গুন্ডা দিয়ে এখন আর ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা যাবে না, ব্যালট বাক্স ছিনতাই করা যাবে না। এবং এই জমানাতে যখন প্রযুক্তি পৃথিবীকে ডমিনেট করছে, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে, যখন মানুষের কর্মশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে রোবোটিক শক্তি, এই মুহূর্তে পৃথিবীতে কোটি কোটি মানুষ কর্ম হারাচ্ছেন। বিজ্ঞানীরা, সাহিত্যিকরা, কবি, মানে এআই যে সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীকে কতটা ভয়ঙ্কর একটি অবস্থাতে নিয়ে গেছে, যেটি আমরা এখনো বসে বাংলাদেশে বসে কল্পনাই করতে পারছি না। হুবহু একজন গোলাম মোল্লা রনি, হুবহু একজন তারেক রহমান, হুবহু একজন শেখ হাসিনা, মানে তাকে এনে আপনার সামনে হাজির করা হলো একেবারে সামনে, বাস্তবে প্যান্ট শার্ট পরে গোলাম মোল্লা রনির মতো কথাবার্তা বলছে এবং আপনার সঙ্গে একসাথে বসে 3-4 ঘন্টা আড্ডা মারছে, কথাবার্তা বলছে। এরপর সে গাড়িতে উঠে হেঁটে হেঁটে গাড়িতে উঠল এবং চলে গেল। এবং কিছুদিন পরে আপনি জানতে পারলেন যে যে লোকটি এসেছিল তিনি তারেক রহমান নন, গোলাম মোল্লা রনি নন, মূলত একজন রোবট। একজন রোবট এসে আপনার সাথে গোলাম মোল্লা রনি হয়ে কথা বলে গেছে। এই প্রযুক্তি অ্যাট দিস মোমেন্ট পৃথিবীতে আছে প্র্যাকটিক্যালি। মানে আমরা যে বলি না যে আমাদের স্বর নকল করছে বা আমাদের ছবি নকল করছে, বা ইন্টারনেটে একজন গোলাম মোল্লা রনিকে অঙ্কিত করে কেউ কথা বলছে, এটা পুরনো, অনেক পুরনো। বাস্তবতা হলো যে একেবারে হুবহু একটা রোবট একটা গাড়িতে করে একটা রোবট তাকে চালিয়ে নিয়ে আসলো, মানে ড্রাইভার রোবট। তারপরে এমনকি কোনো রোবট ছাড়াই এমনি অটোমেটিক চলে আসলো, উইদাউট ড্রাইভার। একটা গাড়ি আপনার বাসার সামনে আসলো, হর্ন বাজালো, গাড়ি থেকে আপনি যাকে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ মনে করলেন, ধরেন টম ক্রুজ, শাহরুখ খান, ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবা ধরুন ডোনাল্ড ট্রাম্প, গাড়ি থেকে নেমে আসলো আপনার বাসার সামনে হুবহু। মাই গড, হ্যাঁ, ইংরেজিতে ওইভাবে কথা বলছে, হিন্দিতে ওইভাবে কথা বলছে, ক্যা হুয়া, ক্যাসে হুয়া। এরপর আপনার সঙ্গে কথাবার্তা বলো, এবং রোবট যেহেতু খেতে পারে না, সে হয়তো শুধু বলে যে আমি ফাস্টিং করতেছি বা আমি সিগারেট খাবো, বা তার কাছে যে রোবটের খাওয়ার জন্য যে ধরনের পানীয় থাকে সেই পানীয়গুলো সে খেলো, বা সিগারেট সে যেভাবে সে সিগারেট স্মোক সে করলো, ধোঁয়া উঠলো প্রচুর। আপনি তার সঙ্গে কথাবার্তা বলে এরপর আপনার কাছে সিদ্ধান্ত নিয়ে চেক আপনাকে দিয়ে লিখে নিয়ে নিল, নিজে আপনাকে চেক দিয়ে দিল, ডিল করে আপনার সমস্ত সম্পত্তি কিনে ঠেনে চলে গেল। এআই প্রযুক্তি এখন এরকম একটা ডেঞ্জারাস পর্যায়ে চলে এসেছে। আপনারা যদি ইভাল নোয়া হারারি, একজন ইহুদি পণ্ডিত, এই মুহূর্তে ইসরায়েলের একজন পণ্ডিত, তিনি এটা নিয়ে খুব সোচ্চার এই মুহূর্তে পৃথিবী। তার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ গোয়িং অন এআই। তো সেই এআইয়ের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটে, ফেসবুকে, টুইটারে, গুগলে। আপনি শুধু কল্পনা করেন যে আপনি রসগোল্লা খাবেন, মুহূর্তের মধ্যে আপনার মোবাইলের যে অ্যাপগুলো রয়েছে ও আপনার মানসিক অবস্থা বুঝতে পারবে। ফলে যশোরের জামতলার মিষ্টি, কুমিল্লার ছানামুখী, ফরিদপুরের খেজুরতলার মিষ্টি, এসব আপনার সামনে চলে আসবে। আপনি কোনো মন্দ ভিডিও পছন্দ করেন, মনে মনে চিন্তা করলেন যে আপনি একটা মন্দ ভিডিও দেখবেন, মুহূর্তের মধ্যে আপনার কাছে সেই মন্দ ভিডিওগুলো চলে আসবে। আপনি চিন্তা করলেন যে আপনি কোরআনের তাফসীর শুনতে চান, কোরআন তেলাওয়াত শুনতে চান, দেখবেন সঙ্গে সঙ্গে সেগুলো চলে আসছে। এই যে দেখুন, একটা মোবাইল, তার মধ্যে আপনার ফেসবুকের একটা অ্যাপ, তারপরে গুগলের একটা অ্যাপ, মানে অ্যাপ্লিকেশন, সফটওয়্যার,
কিংবা মেটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো আপনার মনকে রিড করতে পারছে এবং সেই রিড করে যারা এগুলো নিয়ে কাজ করছে রাজনৈতিক অঙ্গনে, তারা মুহূর্তের মধ্যে বুঝে গেছে বা বুঝে যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন। এবং সেই প্রচার এবং প্রোপাগান্ডার শীর্ষ পর্যায়ে দুটো সংগঠন এই মুহূর্তে। ১ নম্বরে আছে জামায়াত ইসলামী প্রকাশ্য, আর ২ নম্বর আছে হিজবুত তাহরির অপ্রকাশ্য। দে আর ডমিনেটিং দ্য হোল পলিটিক্স অ্যাট দিস মোমেন্ট। দে আর ডমিনেটিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন, দে আর ডমিনেটিং দ্য পাওয়ার হাউস, they are dominating the other sensitive organ of the state. এটাই হলো রিয়ালিটি। বাইরে আপনি এনসিপি দেখেন, বিএনপি দেখেন, তারপরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেন। যদি আপনি এআই নির্ভর প্রযুক্তি ধরেন, মানুষের মনকে রিড করতে পারে এবং সেই রিড করে প্রচার চালিয়ে মানুষের মনে রাজনীতি সম্পর্কে যে বিষাদ এবং বিসংবাদ তৈরি করে ফেলা হয়েছে, এটা এআই নির্ভর, প্রযুক্তি নির্ভর এই দুটো সংগঠন করছে, হিজবুত তাহরির এবং জামায়াত ইসলামী। একটা নমুনা বলি তাহলে বুঝতে পারবেন। আমি যে বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংয়ের যে ল্যান্ড ওনার ছিলেন যারা, তো সেই ল্যান্ড ওনারের পক্ষের এখন যিনি প্রধান ব্যক্তি আছেন, তো তিনি ভদ্রলোক আজীবন বিএনপি করতেন, আজীবন বিএনপি করতেন। এবং যাকে বলা হয় আওয়ামী লীগ জমানাতে বিএনপি করা মানে বিরাট ব্যাপার, মনে প্রাণে বিএনপি করতেন, বাড়ি নোয়াখালীর দিকে। কিন্তু এই গত সপ্তাহে তার সঙ্গে আমার দেখা হলো, তিনি দৌড়ে আমার সঙ্গে কথা বলতে বলতে লিফটে চলে আসলেন। এসে তিনি যে কথাবার্তাগুলো বললেন, অ্যাবসলিউটলি মনে হলো যে জামাতের ভাষায় কথা বলছেন এবং শিবিরের বিজয়ে তার চোখে মুখে রীতিমতো পূর্ণিমার চাঁদ মানে ঝলসাচ্ছিল। তা আমি এই যে বিএনপির একজন কট্টরপন্থী সমর্থক, আওয়ামী লীগের ১৫ বছরের জুলুম নির্যাতন সহ্য করা একজন মানুষ হঠাৎ করে এই গত অল্প কয়েকদিনের মধ্যে কি করে শিবিরের হলো আমার মাথায় ঢোকে না। সিমিলারলি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমার নির্বাচনী এলাকায় একেবারে কট্টর আওয়ামী লীগ, মানে এরপর আর আওয়ামী লীগ থাকে না, যেদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হিদলা পড়া আওয়ামী লীগ, মানে শ্যাওলা পড়ে গেছে শরীরে আওয়ামী লীগ করতে করতে, এই আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগের পরিবারের একজন তাগড়া যুবক, তিনি নির্বাচনে আমাকে সহযোগিতা করেছেন, আমার একজন ডেডিকেটেড বিশ্বস্ত কর্মী হিসেবে সবসময় ছিলেন। আমি যখন বিএনপিতে যোগদান করলাম, আওয়ামী লীগের খুব অল্প কয়েকজন লোক মানে আসতে চেয়েছেন অনেকে, কিন্তু আমি আসলে আনিনি। এর কারণ এটা বিএনপি বড় সংগঠন, এখানে যদি আমি আওয়ামী লীগের লোকজন বেশি আনি, তো বিএনপি সবাই বলবেন যে উনি আওয়ামী লীগের লোক নিয়ে ঘুরেন, আমাদেরকে পাত্তা দেন না, গ্রুপিং হয়ে যাবে। তো এই জন্য আমি আসলে আওয়ামী লীগের যারা আমার সঙ্গে আসতে চেয়েছিলেন, আমি বললাম যে দেখো বাবা, তোমরা যদি আমাকে ভোট দিতে চাও ভোট দাও, তারপরে আমার কাছ থেকে আমি যদি এমপি হই, সহযোগিতা যা দরকার আমি করব, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে বিএনপি করতে পারবো না, আমি এখানে নতুন আসছি। তো তারপরেও ২-৩ জন লোককে আমি নিয়ে আসছি আওয়ামী লীগ থেকে। তার মধ্যে ওই যে বললাম হিদলা পড়া আওয়ামী লীগ পরিবারের সন্তান, ওই লোক, তার সামর্থ্য তত বেশি না, সে আমাকে ছাগল খাওয়াবে, গরু খাওয়াবে, মুরগি খাওয়াবে, মানে আমার জন্য জীবন দিয়ে দেবে, এরকম তার একটা অবস্থা। বাসা থেকে ছোট একটু নুডলস রান্না করে নিয়ে আসবে ঢাকাতে বা গ্রামে, মানে আমার সঙ্গে থাকাটাই হলো তার জীবন যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিদেশে ছিলেন, বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করেন, বেশ ভালো অবস্থার মধ্যে আছেন, ভালো কথা। তো এখন সেই ২০১৮ সন থেকে তিনি বিএনপি করেন এবং গোলাম মোল্লা রনি লীগ করেন, এর বাইরে তিনি যান না। ও মাই গড, হঠাৎ করে দেখি যে গত ৩-৪ মাস ধরে দাড়ি ঠাড়ি রেখে সে সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং জামাতের। তা আমার কাছে আসার পর আমি বললাম যে তুমি কাজটা করলা কি, তুমি তো এখন সারাক্ষণ ওই জেলা জামাতের আমির তার সাথে ঘুরো, তারপরে জামাতের যে স্লোগান দাও, তোমার এই অবস্থা হলো কেন? আমি তো তোমার দাড়ি ছেড়ে দেখে মনে করেছিলাম তুমি চরমোনাইতে যোগদান করেছ, কিন্তু জামাতে কেন? তো দেখলাম যে তার পুরো মন, মস্তিষ্ক, চেহারা, চরিত্র, আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি সব কিছু জামাতি হয়ে গেছে। সে আগের মতো আর আমার সামনে বসে না, দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসে, আমার জন্য দোয়া করবেন ভাইয়া, এই চেষ্টা করছি।
কোনো কনজারভেটিভনেসে যাচ্ছে না। তো এইরকমভাবে দেখেন, আমি দুটো উদাহরণ বললাম আমার বাড়িতে এবং আমার এলাকাতে। আমার এলাকার আরেকটা ছেলে আছে আধা পাগল, অর্ধোন্মাদ। তো অর্ধোন্মাদ লোকের একটা সবচেয়ে বড় সমস্যা হলো বা সুবিধা হলো